হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। এই, কে আপনি? নক না করে কক্ষে ঢুকেছেন কেন? বর্ষা জবাব দিতে পারে না, মাথা নুইয়ে থরথর করে কাঁপতে থাকে। আদ্রিতা নিজের চোখের ওপর থেকে মায়ের হাত সরানোর চেষ্টা চালায়। বিরক্তির স্বরে বলে ওঠে, মাম্মাম, চোখ ধরছো কেন? সারপ্রাইজ তো পাপাকে দিব, পাপার চোখ ধরবে। আরিফ নিজের গায়ের শার্ট জড়িয়ে এগিয়ে আসে আদ্রিতার পানে, ভয়ার্থক স্বরে বলে, বর্ষা, তুমি এখানে? বর্ষা চোখ খোলে। আদ্রিতার চোখের ওপর থেকেও হাত সরিয়ে নেয়। বাবাকে পেয়ে যেন স্বর্গ পেয়ে গিয়েছে আদ্রিতা। এমনিতেই বছরে একবার কি দুইবার বাবার দেখা পায় সে, তবে কথা হয় প্রতিদিন। ভিডিও কলে বাবা মেয়ের দারুণ খুনসুটি চলে ঘণ্টাখানেক সময় ব্যয় করে। লাফিয়ে বাবার কোল দখল করে নেয় ও দুই হাতে গলা জড়িয়ে চুমুতে ভরিয়ে দেয় বাবার মুখশ্রী। শতবার ভালোবাসি বাক্যটা আওড়ায়। আরিফ নিত্যদিনের মতো মেয়ের আদরের সায় জানাতে পারে না, মনের মধ্যেও ভয় জেঁকে ধরেছে তাকে। ক্ষণে ক্ষণে বর্ষার পানে তাকাচ্ছে। বোকাশোকা বর্ষাকে আজকের অন্যরকম লাগছে। গ্রেস, এটাই তোমার সিঙ্গাপুর, এখানেই তোমার কাজ। তাচ্ছিলের স্বরে বলে বর্ষা। ইমা ওয়াশরুমে ঢুকে এসেছে, জামা কাপড় ঠিকঠাক করেছে। সে আরিফের পাশে দাঁড়ায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় বর্ষাকে। আরিফ নিজের সাফাই গাওয়ার স্বরে বলে, বর্ষা, তুমি জিহ্বা গহ্বরে আসা কথাখানা সম্পূর্ণ করতে না দিয়ে বর্ষা পুনরায় বলে ওঠে, তুমি আমায় ঠকাওনি, বিশ্বাস ভেঙেছ। তোমার প্রতি কোনো অভিযোগ নেই আমার। তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছো। আমার মেয়েটা ছোট, তোমাকে ভীষণ ভালোবাসে। আমি চাই না সে তোমায় ঘৃণা করুক। এনজয় করো, আমরা আসছি। নিজের বক্তব্য শেষ করে আদ্রিতার হাত ধরে বর্ষা মিষ্টি হেসে বলে, মাম্মাম, সমুদ্র দেখে আসি চলো। ভোরের সমুদ্র ঢেউ প্রচুর ঝিনুক নিয়ে আসে, আমরা কুড়িয়ে নেব সব। আদ্রিতা নেমে পড়ে বাবার কোল থেকে, মায়ের হাত ধরে চলে যাওয়ার উদ্দেশ্যে দুপা এগিয়ে পুনরায় বলে ওঠে, পাপা যাবে না? এই আন্টিটার সাথে বিজনেস ডিল করছে, ফাইনাল করেই চলে আসবে। আমরা যাই চলো। বর্ষা আদ্রিতাকে নিয়ে চলে যায়। চিন্তিত আরিফ মাথায় হাত দিয়ে বসে পড়ে ফ্লোরে। ইমা বিরক্তির স্বরে বলে, তোমার বউ মেনে নিয়েছে, তুমি কেন আপসেট হচ্ছ? বর্ষা আমার প্রচণ্ড ভালোবাসে, অসম্ভব বিশ্বাস করো। তার বিশ্বাস ভেঙেছে আমি, বর্ষা বাঁচবে না। ইমা, আমার মেয়েটা মা হারা করে চলে যাবে বর্ষা। পুরানো কথাগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলে আরিফ। হাতে থাকা ফটো ফ্রেম লুকিয়ে ফেলে তোষকের নিচে। ইমা দেখে ফেলে ঝামেলা করবে, বাচ্চার সামনে গালাগালি করবে। অশান্তি সহ্য করতে করতে অতৃপ্ত হয়ে উঠেছে সে। এবার একটু শান্তির খোঁজে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে। আজকে আদ্রিতার ফোন কল তার অতৃপ্ত হৃদয়কে নতুন চিন্তায় জর্জরিত করে তুলেছে। কলিজার টুকরো মেয়েটা ভালো নেই। আতিয়া বেগম তাকে ভালো রাখতে ব্যর্থ হয়েছে, কথা রাখতে পারেনি সে। গভীর ঘুমে আচ্ছন্ন আদ্রিতা। এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা বিছানা জুড়ে। ডান পাশে কাত হয়ে শুয়ে আছে, আঘাতপ্রাপ্ত হাতখানা গুটিয়ে রেখেছে। বালিশের চাপে চ্যাপটা হয়ে ঠোঁট দুটো ফাঁকা হয়ে গেছে, সেই ফাঁকা দিয়েই লালা পড়ছে। মাঝে মধ্যে মৃদু স্বরে নাক ডাকছে। আবরার বিরক্তি স্বরে বিড়বিড় করে কাউকে বকছে। আবরার আদ্রিতার সামনে চেয়ার টেনে বসে পড়ে, পায়ের পর পা তুলে গম্ভীর মনোযোগে রমণীকে পর্যবেক্ষণ করতে থাকে। নাকের ওপর তেল জমে চিকচিক করছে, কপালের ঠিক মাঝখানে বিশাল আকৃতির ব্রণের দেখা মিলেছে। আজকেই বোধহয় পোটলাপুটলি বেঁধে আগমন ঘটিয়েছে। গোটা কপাল জুড়ে রক্তিম রং ধারণ করেছে। আবরার বিরক্ত হয়, ডান হাত কপাল চুলকে
মনে মনে কঠিন কিছু গালি আওড়ায় ব্রুনোর উদ্দেশ্যে। ইচ্ছে করছে রিভলভার দিয়ে ব্রুনোকে গুলি করতে বা ধারালো কাঁচুর সাহায্যে কুটি কুটি করে কেটে ফেলতে। কত বড় সাহস! আবরার তাসনিনের বউয়ের মুখে বাসা বেঁধেছে। আদ্রিতা নড়চড়ে ওঠে, আঘাতপ্রাপ্ত হাতখানা খাটের উপর রাখে শক্ত করে। একটু ব্যথাও পেল নিশ্চয়ই। কপাল কুঁচকে ঠোঁট গোল করে উফ শব্দটা আওড়ালো এবং পরপরই নীরব হয়ে যায়। আবরারের হাতে থাকা মলমখানা হাতে কিছুটা মলম বের করে লাগিয়ে দিতে থাকে। মিউ করে খাটের ডান পাশ হতে মৃদু শব্দে ডেকে ওঠে অ্যানি। খাটে ওঠার চেষ্টা চালাচ্ছে, তবে প্রতিবারই ব্যর্থ হচ্ছে। লালা রঙের ড্রিম লাইটে অ্যানির চোখ দুটো জ্বলছে। আবরার ভুরু কুঁচকে ফেলে। এমনিতে তো লাফাতে লাফাতে গোটা বাড়ি মাথায় তুলে রাখে, আর এখন খাটে উঠতে পারছে না। আশ্চর্য ব্যাপার তো। এনি কাম হিয়ার। নিজের কঠোরস্বর শুনে নিজেই বিরক্ত হয় আবরার। এইভাবে ডাকলে অ্যানি তো আসবেই না, উল্টো ভয় পেয়ে দৌড়ে পালাবে। পরপরই নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। নিত্যদিন এই ভঙ্গিমায় কথা বলতে বলতে এটাই রুলস হয়ে গিয়েছে, চাইলেও পরিবর্তন করা সম্ভব নয়। গম্ভীর মুখশ্রীর সঙ্গে পাল্লা দিয়ে কণ্ঠখানাও গম্ভীর হয়ে গিয়েছে। শ্যাম গোল গোল নয়নে ঘুরিয়ে সবগুলো পানে তাকায়। আমান কৌতূহল স্বরে বলে, আদ্রিতা বাদ দিয়ে অ্যানিকে ডাকছে কেন? শ্যাম চাটি মারে আমানের মাথায়, বিরক্তির স্বরে বলে, এই জন্যই শালা তুই সিঙ্গেল, শালা নির্বোধ বোকা হনুমান। অ্যানিকে আদ্রিতের বাচ্চা, তাহলে আবরারকে অ্যানির বাবা। আপনার চাচা বাচ্চার সামনে রোমান্স করবে নাকি? প্রাইভেসির দরকার আছে না? এক্ষুনি অ্যানিকে ধরে চোখে পট্টি বেঁধে দিয়ে রোমান্স শুরু করবে, তুমুল রোমান্স। ফালতু না বকে ভালো করে কান লাগা, গাদার বাচ্চা। একটা পয়েন্টও মিস করে যাবে না। আমান অনবরত মাথা নেড়ে পুনরায় দরজায় কান ঠেকায়। অ্যানি আসে না আবরারের নিকটে। অগত্যা আবরার নিজেই চেয়ার ছেড়ে উঠে পড়ে, এগিয়ে গিয়ে কোলে তুলে নেয় অ্যানিকে। মাথায় হাত বুলিয়ে আদ্রিতার পাশে নামিয়ে দেয়। ছোট্ট প্রাণী নিজের মালিককে পেয়ে যেন খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। মুহূর্তেই গা এলিয়ে দেয় আদ্রিতার বুকে হেসে। দুই পা দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা চালায়, জিহ্বা বের করে চেটে দেয় মালিকের গাল। মিউ মিউ আওয়াজ তুলে উপস্থিত জানান দেয়। ঘুমে কাদা আদ্রি বুঝতেও পারে না বাচ্চার আগমন। এই সুন্দর দৃশ্যখানা ক্যামেরা বন্দি করে নেয় আবরার। অতঃপর কিছু একটা মনে পড়ে। ফোনখানা বিছানার পাশে রেখে মাথা চুলকে দরজার পানে পা এগোয়। খট করে দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে একটার পর আরেকটা পড়ে যায়। আমান, আহাদ, ইভান এবং সিয়াম। সবার নিচে পড়েছে সিয়াম। সে উচ্চস্বরে চিৎকার করে, ওরে আল্লাহ, গেল আমার কোমর, গাধার দল আমায় মেরে ফেললো। ব্যথায় নাক মুখ কুঁচকে ফেলে সিয়াম। বেশ ভালো লেগেছে। আমার নিজের আঘাতপ্রাপ্ত হাতে পুনরায় আঘাত পায়। ওদের চিৎকারে ঘুম ভেঙে যায় আদ্রিতার। ধরফড়িয়ে উঠে বসে, আতঙ্কিত স্বরে শুধায়, কি হয়েছে? ইভান দাঁড়িয়ে পড়েছে ইতিমধ্যে, দাঁত কেলিয়ে হেসে জবাব দেয়, নাথিং, এভরিথিং অল রাইট, তুমি ঘুমাও। আদ্রিতা গোল গোল নয়ন ঘুরিয়ে সকলের মুখ পানে তাকায়। কিছুই যে ঠিক নেই বুঝতে পারে, তবে পাল্টা প্রশ্ন করে না। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ঘুমন্ত অ্যানিকে কোলে তুলে নেয়। আহাদ আবরারের গম্ভীর মুখখানে তাকিয়ে বলে, আমাদের কোনো দোষ নেই, সব দোষ সিয়ামের। আহত সিয়াম কাঁদো কাঁদো স্বরে আওড়ায়, দোষ করলো সবাই, ঘাড়ে পড়লো সিয়ামের। আবরার তাসনিন এখন মানিয়ে ফেলবে কি মারে? বাঁচতে চাইলে পালা সিয়াম, লাগা একটা দৌড়, তুই ছাড়া তোর কেউ নেই, পেলে তার প্রমাণ। বলেই দাঁড়িয়ে পড়ে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে চলে যায়। তার পেছন পেছন বাকিরাও লেজ গুটিয়ে পালায়। আবরার দীর্ঘশ্বাস ফেলে কক্ষ হতে বেরিয়ে যায়। ভর্তক আদ্রিতা মাথা নুয়ে বসে থাকে। অন্ধকারে গ্রাস করে রেখেছে গোটা কক্ষ। এখান থেকে বের হয়ে যাবেটা কোথায়? নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে আমান ভাইয়া দখল করে নিয়েছে ইতিমধ্যে, ঢের বুঝতে পারে। বাকি রাতটুকু এই কক্ষই থাকতে হবে। গোটা দিন অ্যানি কিচ্ছু খায়নি। খাবার ছিল না এমনটা নয়,
তবে আদ্রিতাকে ছাড়া খাওয়ার অভ্যাস নেই তার। খাবার দিয়ে আদ্রিতা পাশে বসে থাকলেই তবে খায়। আজকে ছিল না, বিধায় খাওয়া হয়নি। ক্ষুধায় ঘুম ছুটে যায় তার। মিউ মিউ আওয়াজ তুলে আদ্রিতার মুখ পানে তাকায়, যেন বোঝাতে চাইলো খেতে চাই আমি। আদ্রিতা টুপটাপ কয়েকটা চুমু খায় অ্যানির মাথায়। আদরের স্বরে বলে, আমার সোনা, এক্ষুনি খাবার আনছি। বলেই বিছানা ছাড়ে। কমফোর্টের মধ্য থেকে বের হওয়ার পর অনুভব করে বেশ ঠান্ডা। কিছু একটা গায়ে জড়ানো উচিত, না হলে শীতে কাঁপতে কাঁপতে অক্কা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশেপাশে তাকিয়ে কিছু একটা খোঁজে এবং পেয়েও যায় আবরারের হুডি। চঞ্চল হাতে চট জ্বলতে সেটা গায়ে জড়িয়ে নেয়। সাদা রঙের হুডিখানা থেকে অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। কোনো দামি ব্র্যান্ডের পারফিউম হবে হয়তো। আদ্রিতা হুডির মধ্যে মুখ ঢুকিয়ে নাক ট্রেনে ঘ্রাণ শুখে নেয়। মনে মনে বলে, জলাদ হাতির বাচ্চার হুডি থেকেই এত সুন্দর ঘ্রাণ আসছে। না জানি তার গায়ের ঘ্রাণ কত সুন্দর হবে। আর একবার কাছে আসলে ভয়টাই না পেয়ে ঘ্রাণ শুখে নিব। পরপরই নিজের মাথায় চাটি মারে, বিড়বিড় করে বলে, নীলজ্জ বেহায়া আদ্রিতা, ওই লোকটা বেয়াদব। তোকে বিয়ের নাম করে অপমান করেছে, আজকে হাত পুড়িয়ে দিয়েছে। তার কথা ভাবলে তোর মন কেটে হালুয়া বানিয়ে ফেলবো, বলে দিলাম। ক্যাট ফুডের প্যাকেট থেকে বাটিতে ঢালছে আবরার। তখনই তার ফোনখানা কেঁপে ওঠে। ভুরকুচকে তাকায়, বিরক্ত হলো বোধহয়। এত রাতে কেউ কল করে? ট্রাউজারে পকেট হতে ফোন বের করে। চেনে আবরার, আননোন নাম্বার, তবে চেনে আবরার। পার্সোনাল ফোনে সুইজারল্যান্ডের নাম্বার হতে একজনই কল করতে পারে। সোজা হয়ে দাঁড়ায় আবরার, ডান হাতে কপাল চুলকে কলটা রিসিভ করে। আবরার, তাওসিন ওরফে এটি তাহসিন, বড়ই সুন্দর নাম, আই লাইক ইট। আবরার শোনে মনোযোগ দিয়ে, তবে জবাব দেয় না। পাশ থেকে পুনরায় ভেসে আসে, একটা মেয়ের জন্য আমার বাইরের গায়ে হাত তুলেছ তুমি, সে এখন হাসপাতালে। হাত দুটো আজ কখনোই ঠিক হবে না। এই পর্যায়ে আবরার ঠোঁট মেলে একটু হাসার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হাসির সাথে সম্পর্ক চুকিয়েছে সেই ছোট্টবেলায়। এখন চেষ্টা করলেও ধরা দিতে চায় না। কেন করলে এমন? আবরার ফোঁস করে শ্বাস টানে। ট্রাউজারের পকেট হতে সিগারেটের প্যাকেট বের করে। একখানা সিগারেট ঠোঁটের ভাঁজে পুড়ে লাইটার দিয়ে জ্বালিয়ে নেয়। অতঃপর সিগারেটের টান দিয়ে অথবা উড়াতে উড়াতে জবাব দেয়, শি ইজ মাই ওয়াইফ। আই নো মাই বয়, ইনফরমেশন জোগাড় করে ফেলেছি তোমার। বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে, তার দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নিব, সে মন্ত্রীর ছেলে হোক আর যাই হোক, মাইন্ডে। বলেই কল কাটে। ইতিমধ্যেই কপালে রগ ফুলে উঠেছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছে। ইচ্ছে করছে গোটা দুনিয়া জ্বালিয়ে দিতে। দুই হাতে মাথার চুল খামচে ধরে আবরার, তাতে গোছালো চুলগুলো এলোমেলো হয়ে যায়। সিগারেট প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। একটু হলেই ঠোঁটে ছ্যাঁকা লেগে যাবে, কিন্তু সেদিকে খেয়াল নেই আবরারের। সে আনমনে ভেবেই চলেছে অনেক কিছু, এবং হলেও তাই। সিগারেট ঠোঁটের সঙ্গে লেগে ছ্যাঁকা লাগে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আবরার। মৃদুস্বরে ফাকিং শব্দখানা উচ্চারণ করে পরপরই শক্তপোক্ত হাতখানা দ্বারা ঠোঁট ঘষে নেয়। সেই মুহূর্তে আদ্রিতা কিচেনে পা রাখে। অগোছালো আবরারকে দেখে একরাশ চিন্তা এসে ভিড় জমায় মনের কোণে। একটু উঁকিঝুঁকি মেরে মুখখানা দেখার চেষ্টা করে। প্রথমেই নজর পড়ে লাল ওষ্ঠের ওপর। এখনও সিগারেটের পোড়া অংশ লেগে আছে। লাল লাল চোখ দুটো দেখে আদ্রিতার চিন্তা বেড়ে যায়। অনুমান করে নেয় লোকটার জ্বর এসেছে কি। হাত বাড়িয়ে আবরারকে ছুঁয়ে দেওয়ার সাহস আদ্রিতা নেই। আপনি কি অসুস্থ? এমন দেখাচ্ছে কেন? ডাক্তার ডাকতে বলবো ভাইয়াদের? প্রশ্নখানা করেই ফেলে আদ্রিতা। পরপরই নিজের উপর বিরক্ত হয়। ওরে পাল, এখন যে অশ্লীল কথাগুলো বলবে ওইগুলো শোনার জন্য প্রস্তুত হ, অসভ্য আদ্রিতা। হলেও তাই। আবরার দুপায়ে এগিয়ে আসে আদ্রিতার পানে। গায়ে নিজের হুডি দেখে ঠোঁট বাঁকায়।
ঠোঁটে আঙুল ঘষতে ঘষতেই হাসকি স্বরে বলে, আই নিড ইউর লিপস। আদ্রিতা দুপা পিছিয়ে যায়। উদ্দেশ্য দিবে একখানা ভো দৌড়। এক দৌড়ে কক্ষে চলে যাবে, তারপর দরজা লক করে দিবে। ব্যাস, আজকের মতো বেঁচে যাবে। আদ্রিতার পরিকল্পনা বোধহয় বুঝতে পারল আবরার। লম্বা হাতখানা বাড়িয়ে পেঁচিয়ে ধরে আদ্রিতার কোমর। পরপরই গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। জমে যায় আদ্রিতা, শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। এটা কি হলো? তলপেটে মোচড় দিয়ে উঠছে, হাত পা মৃদু কাঁপছে। লোকটার ছোঁয়া ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। নিজেকে বাঁচাতে আবরার হাতের ওপর হাত রাখে, কাঁপা কাঁপা স্বরে বলে, ছাড়ুন প্লিজ, আমার ভালো লাগে না। সুবোধ বালকের মতো সত্যিই ছেড়ে দেয় আবরার। আড়াআড়িভাবে ভুরু কুচকে বলে, দরজা খোলা কেউ দেখে ফেললে এসব বলে মেনে নিব, বাট ভালো লাগছে না, নেক্সট টাইম এটা শুনলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। ভালো লাগলো আমি ছুবো, না লাগলো আমি ছুবো, মাইন্ড ইট। সুইজারল্যান্ডের ওয়েদার আজকে মারাত্মক রোমান্টিক এবং সুন্দর। এখানকার প্রকৃতি যেন নিজের রূপ প্রকাশ করতে উদ্যত হয়েছে। সকাল থেকেই ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। শীতের আমেজ কমে এসে একটু গরম গরম ভাব পড়েছে। তার মধ্যেও ঝিরঝির বৃষ্টি, দারুণ কম্বিনেশন। আদ্রিতা অ্যানিকে সাথে নিয়ে বসে আছে বারান্দায়। এক হাতে অ্যানির গালে হাত বুলিয়ে দিচ্ছে এবং অপর হাতে গালে রেখে গম্ভীর মনোযোগ দিয়ে বৃষ্টি বিরাজ করছে। ছোট ছোট বৃষ্টির ফোঁটা আসমান হতে টুপটুপ করে জমিনে পড়ছে, মৃদু শব্দ হচ্ছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে টিনের চাল, বৃষ্টি পড়ে যেমন ঝিনঝিন শব্দ হয় তেমন নয়, এই শব্দ অন্যরকম। আদ্রিতা হাত এগিয়ে বৃষ্টির ছোঁয়ার বৃথা চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। অদ্ভুত ডিজাইনে তৈরি এই বাড়িখানা থেকে ইচ্ছে করলেই বৃষ্টি ছোঁয়া যায় না। তার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে রাস্তায় বেরোতে হবে। বিরক্ত হয়ে আদ্রিতা মুখ বাঁকায়, বিড়বিড় করে বলে, যেমন আবরার তাসনি তেমনি তার বাড়ি, দুটোই বিরক্তিকর। দূর পাহাড়ে দুজোড়া কপত কপতি দুই হাত মেখে পরম শান্তিতে বৃষ্টি বিরাজ করছে। দেখেই বাঙালি মনে হচ্ছে, কেননা মেয়েটি কালো রঙের থ্রি পিস পরা। সাধারণত সুইজারল্যান্ডের বাসিন্দারা থ্রি পিস পরে না। ওই 2-4 বাঙালি জীবিকা নির্বাহনের জন্য সুইজারল্যান্ডে পাড়ি জমায়, তারাই থ্রি পিস পরে। কপত কপতির বৃষ্টি বিলাস করা এবং পাহাড়টা দারুণ সুন্দর, তবে আদ্রিতার কলিজা ঠান্ডা করার মতো না। কেননা বাংলাদেশের মতো সবুজ ঘেরা নয় এই পাহাড়, নেই কোনো ঝর্ণা, চা পাতার বাগানও নেই। আদ্রিতার মতে পাহাড় মানেই চায়ের বাগান। যদিও চা বাগানে যাওয়া অভিজ্ঞতা খুবই কম তার। সে ছোট্টবেলায় মায়ের সঙ্গে গিয়েছিল একবার, গোটা স্মৃতি ধরে রাখতে অক্ষম। তবে শুধু চা পাতা এবং আঁকাবাঁকা পথ এটুকুই মনে আছে। আহ, কি দারুণ ছিল মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো। অ্যানি মিউমিউ শব্দ করে ওঠে। আদ্রিতার ভাবনা জগৎ থেকে বের হয়। তাকায় অ্যানি পানে, আদুরে ভঙ্গিমায় শুধায়, কি হয়েছে বাবু, খিদে পেয়েছে? অ্যানি জবাব দেয় না, বরং আরো একটু গা ঘেঁষে সয় আদ্রিতার কোলের ওপর মুখ রেখে পুনরায় চোখ বন্ধ করে। তখনই সিয়ামের আওয়াজ শুনতে পায় আদ্রিতা। উচ্চস্বরে আতিয়া বেগমকে ডাকছে। আন্টি, ও আন্টি, কোথায় আপনি? দেখুন আমি এসেছি, কিছু খেতে দিন। বুকের ভেতরটা কেমন করে ওঠে আদ্রিতার। অদ্ভুত এক ভাবনায় শরীর কেঁপে ওঠে, মুখশ্রী লাল হয়ে যায় লাজে। আশ্চর্য ব্যাপার, মনে মনে বলে, পাগল আদ্রিতা, তুই কেন করে যাচ্ছিস ওই বাজে লোকটার ফাঁদে? কেন নয়নজোড়া বন্ধ হলেই তাকে দেখিস? কেন বিছানায় গা এড়িয়ে দিলেই লোকটার ছোঁয়া অনুভব করিস? কেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছে করে? পাগল আদ্রিতা, তুই কি ভুলে গেছিস? পাগল আদ্রিতা, তুই কি ভুলে গিয়েছিস আবরার তাসনিন ব্যাড বয়? তুই আসিফ আদনানকে ভালোবাসিস। মনে মনে কথাগুলো আওড়ায় আদ্রিতা। পর মুহূর্তেই আবার মনে পড়ে, মনে মনে বলে, আবরার তাসনিন 5 দিন পরে বাড়িতে ফিরল, একটু দেখে আসা উচিত। একটা মনে দুরকম ভাবনায় বিরক্ত আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ে।
ওড়না জামা ঠিকঠাক করে ধীর গতিতে পা চালিয়ে এগিয়ে যায় আবরার তাসনিনের কক্ষ পানে। জুনুকি নদী পূর্ব পাশে বহু পরিচিত একটা কফি শপ রয়েছে। আয়ুষ নামক এক ভারতীয় পুরুষের উদ্যোগে এই কফি শপ নির্মিত হয়েছে। এখানে দেশি বিদেশি সকল ধরনের কফি পাওয়া যায়। আবরার এবং আয়ুষ একসাথেই এসেছিল সুইজারল্যান্ডে। প্রথমবার সুইজারল্যান্ডের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই ধাক্কা লেগে যায় আয়ুষের সাথে। বয়সে বড় একটু, সম্মান দেখানো প্রয়োজন এসব খেয়াল নেই। রক্তটা আবরার দুঘা বসিয়ে দিয়েছিল। সেই থেকে আয়ুষের নজর আবরারের পানে। এর মতো বহুবার দুজনে ঝামেলা হয়েছে। আয়ুষ আবরারকে হারানোর জন্য বহু ফোন দিয়ে এঁটেছিল, বরাবরই ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে আবরার তাসনিন বসে আছে কফি শপে। তার মুখোমুখি বসে আছে আয়ুষ এবং টনি। গোটা কফি শপ দখল করেছে তাদের বডিগার্ডরা। সকলের হাতে রয়েছে বিশাল বড় বড় সাইজের বন্দুক। আবরার দুই হাত চেপে রাখে, একটু ঝুঁকে বলে, কেন রেখেছো? টনি ঠোঁট বাঁকিয়ে হাসে। তোর ভয় করছে না? আমরা এতজন রয়েছি, কেটে টুকরো টুকরো করে ফেলার ক্ষমতা রাখি। তো কাটো। আবরারের স্পষ্ট স্বর। ভরকায় টনি, একটু ভয় পাচ্ছে না আবরার। এটা মানুষ নাকি অন্য কিছু? আয়ুষ হাড়ে হাড়ে চেনে আবরার তাসনিনকে, তাই হুমকি ধুমকি না দিয়ে সোজা সাপটা বলে, টনির ছেলেকে কেন মেরেছো? আবরার তাসনিন কাউকে কৈফত দেয় না। আই নো, বাট তোমার লাইফ রিস্ক রয়েছে। কথা বলে মিটিয়ে নাও। আবরার নিজ দাড়িতে হাত বোলায়, গার্ডদের পানে তাকায় বাঁকা নয়নে। ব্যাস, সকলেই গান তাক করে টনি এবং আয়ুষের পানে। আখি পলো বড় বড় হয়ে যায় ওদের। ছটপটিয়ে ওঠে, বলে, আরে আরে কি করছো? তোমরা তো আমার গার্ড। আবরার তাসনিনকে শেষ করে দাও। গার্ডেরা যেন শুনল না সে কথা। তাদের নয়ন আবরার তাসনিনের পানে আবদ্ধ, যেন সে অনুমতি দিলেই টনি এবং আয়ুষের চ্যাপ্টার ক্লোজ করে দিবে। আবরার দাঁড়িয়ে পড়ে, টেবিলে হতে নিজের ফোন তুলে নিয়ে গম্ভীর স্বরে বলে, এটা টেলার ছিল। আতিরিতা চৌধুরীর পানে তাকালে চোখ তুলে কুকুর দিয়ে খাওয়াবো মাইন্ডে। শেষের কথাখানা দাঁতে দাঁত চেপে বলে আবরার। আয়ুষ বলে ওঠে, একটা মেয়ের জন্য শত্রু তৈরি করছো। তুমি চাইলে হাজার হাজার মেয়ে। বাকিটা শেষ করার আগেই আবরার জবাব দেয়, একটা মেয়ের জন্য গোটা ধরনী পুষ্পের মতো সাজিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার তাসনিন। আর ওই একটা মেয়েকে না পেলে গোটা দুনিয়া জনমানব শূন্য করে ফেলবো। এই আবরার তাসনিন, আগুন জ্বালিয়ে দিব। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। পেছনে পেছনে গার্ডগুলোও বেরিয়ে যায়। টনি বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে। আয়ুষ শুকনো ঢোক গিলে, টনি ভাই, আমাদের উচিত হবে না ওই মেয়ের পানে তাকানো। কি আছে ওই মেয়ের মধ্যে? কত সুন্দরী সে। জানি না ভাই, তবে আবরার যেহেতু প্রসেসিভ, সেহেতু কিছু তো একটা আছেই। একবার দেখা উচিত। টনি ভয়াত্মক স্বরে বলে, আমার দেখার শখ নেই। দেখলেন কিভাবে আমাদের গার্ড দিয়েই আমাদের মাথায় পিস্তল ঠেকালো। জাস্ট দেখতে চেয়েছিলাম। দেখলে কি করতে? আবরার তাহসিন সাধারণ নয়, শালা একটা সাইকো। এই শালার সাথে পেরে উঠবো না আমরা। যে বাড়িতে মহিলা নেই সেই বাড়িতে কোনো প্রাণী নেই। সুস্বাদু খাবার জোটে না, রুম গোছানো থাকে না, বাড়ি ফিরে কলিং বেল চাপতেই কেউ দরজা খুলে না। কি একটা বিরক্তিকর পরিস্থিতি। মা, বলছিলাম কি, আপনি সারা জীবন এখানেই থেকে যান, না হলে আদুকে রেখে যান। আতিয়া বেগম হাসে। রুই মাছের পেটির পিস তুলে দেয় সিয়ামের ভাতে। হরেক রকমের রান্নাবান্না করেছে সে। টেবিলখানাও সাজিয়েছে ভারী সুন্দর করে। আর এত সব বাজার করে এনেছে সিয়াম। সুইজারল্যান্ডে সাধারণত তরতাজা মাছ পাওয়া দুষ্কর। মাছ বাজারে ফ্রোজেনের সব ধরনের মাছই পাওয়া যায়। ফ্রোজেন মাছ আবরারের পছন্দ নয়, তাই কখনোই মাছ খাওয়া হয় না। সারা বছরই ওই ম্যাশ পটেটো, মাংস, রুটি, পিৎজা এসব খেয়েই জীবন চলে। তবে আতিয়া বেগম সুইজারল্যান্ডে এসেছে পর থেকেই হরেক রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারছে। উনি প্রতিদিন নতুন নতুন আইটেম রান্না করে।
এসব রান্না আমরা ছুঁয়েও দেখে না, তবে সিয়াম পেট পুড়ে খায়। এই তো সকালে ভাপা পিঠা বানিয়েছিল, খেজুরের গুড়ে তৈরি মিঠা, আহা যেন অমৃত। সিয়াম গাপুস গুপুস করে 5খানা পিঠা সাবার করেছিল এবং কিছু নিয়ে গিয়েছিল আমান, আহাদার, ইভানের জন্য। তা তো হয় না বাবা, ফিরতে হবে আমায়। আর রাত্রিটা থাকবে কার ভরসায়? হাত দেখেছো বাচ্চাটার, এখানে আর রাখবো না ওকে। কণ্ঠস্বরের হতাশা বেশ টের পাচ্ছে সিয়াম। সবই মাছের পিসে কামড় বসাচ্ছিল। আতিয়া বেগমের কথা শুনে থেমে যায় এবং প্লেটের এক কোণায় অযত্নে ফেলে রাখে, যেন খাবার রুচিটাই হারিয়ে গিয়েছে। কপালে 3টে ভাঁজ ফেলে তাকায় আতিয়া বেগমের মুখ পানে, করুণ স্বরে শোধায়, আবরারের সঙ্গে বিয়ে? সিয়ামের কথা শেষ হওয়ার আগেই আতিয়া বেগম বলে ওঠে, আমি বেঁচে থাকতে ওদের বিয়ে মানব না। এতদিন আবরাব মানেনি, এবার আমি মানছি না। মরে গেলেও আদ্রিকে দিব না আবরাবের কাছে। নিকুচি করেছে বিয়ে। শুকনো ঢোক গিলে সিয়াম গালে হাত দিয়ে বসে, পরপরই হাসি পায়। ঠোঁট প্রসারিত করে একটুখানি হেসে নেয়, বিড়বিড় করে বলে, বাহ, এবার জমবে মজা। দেখা যাক বেপরোয়ার আবরার কি করে, কিভাবে মানায় নিজের মাকে। আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলেছি, বাংলাদেশে ফিরে ওনার মেয়েকে ওনার হাতে তুলে দিয়ে আমি শান্তিতে দুদণ্ড বসবো, আর কাউকে নিয়ে চিন্তা করব না। আতিয়া বেগম চলে যায়। যাওয়ার আগে অবশ্যই সিয়ামকে বলে, আস্তে আস্তে খাও। আবরার যখন বাড়ি ফেরে তখন ঘড়ির কাঁটায় 3টার কোটরে আটকে পড়েছে। গোটা শহর গভীর ঘুমে আচ্ছন্ন, যেন ঘন কুয়াশা জুরিক শহর ঢেকে আছে। আবরারের ছোট্ট বাড়িখানা কুয়াশায় আবরণ সাদা রং ধারণ করেছে। কালো রঙের গাড়িখানা বেহাল দশা, চাকা খুলে গিয়েছে, কাঁচ ভাঙা ড্রাইভিং সিটে রক্ত লেগে আছে, স্টিয়ারিং বেঁকে গিয়েছে। আবরার গাড়িখানা গ্যারেজে নেওয়ার চেষ্টা করে না। মাঝ রাস্তায় গাড়ি রেখে রক্তমাখা হাত দ্বারা দরজা খুলে বেরিয়ে আসে। ডান পায়ে বেশ আঘাত পেয়েছে, জুতো ভেদ করে ঢুকে পড়েছে কাচের টুকরো। ঠোঁট ফেটে রক্ত গড়াচ্ছে, কপালেও বেশ আঘাত পেয়েছে। আধভাঙা গাড়ি পানে এক পলক তাকায় আবরার, পরপরই বিড়বিড় করে আওড়ালো ফাকিং। অতঃপর পা টেনে টেনে বাড়ির মূল ফাটকে চলে আসে। পাসওয়ার্ড টিপে দরজা খুলে বাড়িতে প্রবেশ করে। ডাইনিং রুমে আলো জ্বলছে, যেটা বিরক্তিকর লাগে আবরারের নিকট। সোফায় উপর হয়ে শুয়ে আছে সিয়াম, তার পিঠে উপরে অ্যানি। আবরার ভুল কুচকায়, জুতো খুলে ছুঁড়ে মারে বা পাশে অবস্থিত র্যাকের উদ্দেশ্যে। পায়ে বেশ চোট পড়ে, খানিকটা ব্যথাও পেল বোধ হয়। ফর্সা মুখশ্রী লাল হয়ে ওঠে। টাই টেনে ঢিলে করে তারপর পা বাড়ায় কিচেনের উদ্দেশ্যে। এই মুহূর্তে ব্ল্যাক কফি না হলেই চলবে না, মাথাটা বড্ড ব্যথা করছে। টুংটাং আওয়াজে ঘুম ভেঙে যায় সিয়ামের। পিটপিট করে চোখ খুলে কিচেনে তাকায়। আবরা তাসনিনের রক্তাক্ত মুখশ্রী দেখে দৌড়ে এগিয়ে যায়। বেচারা অ্যানি ঠাস করে ফ্লোরে পড়ে, বেশ ব্যথাও পায় বোধ হয়। মিউ মিউ আওয়াজ তুলে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। সেদিকে খেয়াল নেই সিয়ামের। সে আবরারের পাশে গিয়ে দাঁড়ায়, শুধায়, কি হয়েছে? আঘাত পেলে কি হবে? আবরার জবাব দেবার প্রয়োজন বোধ করে না, গভীর মনোযোগে পাতিলে পানি ঢালতে থাকে। সিয়াম বিরক্ত হয়, ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে। দেখে মনে হচ্ছে বেশ ভালোই আঘাত পেয়েছে, ট্রিটমেন্ট করা প্রয়োজন। নির্লজ্জ সিয়াম উত্তেজিত হয়। আবরারের ক্ষতস্থান হতে রক্ত মুছে দেয় নিজ হাতে। আবরার বিরক্তির স্বরে বলে, I am fine. Please leave me alone. সিয়াম সত্যি এক দৌড়ে বেরিয়ে যায় কিচেন থেকে, নিজ কক্ষের পানে ছুটতে থাকে। পথিমধ্যে ওষ্টা খেয়ে পড়েও যায় একবার, ব্যথা পায় বুকে, তবুও থামে না। তক্ষুনি উঠে আবারও ছুটে কাবার্ড খুলে ফার্স্ট এড বক্স নিয়ে দুদণ্ড দাঁড়ায়। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার পায় তারা আটে, কিন্তু ফলাফল শূন্য। আবরারে ততক্ষণে পানি গরম হয়ে গিয়েছে।
মগে পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে 2 চা চামচ কফি পাউডার মিশিয়ে তাতে চামচ দিয়ে নাড়তে নাড়তে ডাইনিং রুমে চলে আসে। সিঙ্গেল সোফায় আরাম করে বসে গরম মগে চুমুক দেয়। ততক্ষণে সিয়াম চলে এসেছে। হাত পা কাঁপছে তার, বুকের ভেতরটা উত্তেজনায় হাঁসফাঁস করছে। আবরারের সামান্য আঘাতে সিয়ামের কলিজা পুড়ে যায়। তুলোর মধ্যেও একটু স্যাভলন নিয়ে আবরারের ক্ষতস্থানে লাগাতে যায় সিয়াম। আবরার কড়া নয়নে তাকায়। আই এম ফাইন, ফাকিং সিম্পেথি দেখাবি না, ওয়ার্নিং দিলাম। বড়ই গম্ভীর শোনালো আবরারের কণ্ঠস্বর। সিয়াম অসহায় নয়নে তাকিয়ে থাকে। এখানে কপাল হতে রক্ত গড়াচ্ছে, আর এই ছেলে না জানি শরীরে কত ক্ষত রয়েছে। ভালোবাসি তো তাই এসব ধূরছাই করিস, তাই না? বেদনাদায়ক স্বর সিয়ামের। আঁখি পলবে অশ্রু জমেছে বেশ জানে আবরার, তবে তাকায় না, বরং আঁখি পল্লব বন্ধ করে বলে, ওই মেয়েটাকে যদি আমি প্রেগনেন্ট করে দেই তাহলে প্রবলেম সলভ হবে। সিয়াম ঠিক বুঝতে পারে না আবরার কি বলছে, তবে এটা বুঝতে পারে কাউকে প্রেগনেন্ট করে দিবে। ঘরে বউ রেখে বাইরে পরকিয়া? জনদরদি সিয়াম তা মেনে নিবে না। ভাই আজও তোর বউ, তাকে রেখে? ওকেই প্রেগনেন্ট করব। কি বলিস? ডিস্টার্ব না করে যা এখান থেকে। মুখ বাঁকায় সিয়াম। এমন ভাবে ধমকখানা দিল যেন সিয়ামই যেতে জানতে চেয়েছে কাকে প্রেগনেন্ট করবে। ঢং। তক্ষুনি সিয়ামের মাথায় একখানা বুদ্ধি আসে। ফার্স্ট এড বক্স রেখে পুনরায় দৌড় লাগায় আদ্রিতার কক্ষপানে। আদ্রিতার আজকে ঘুম আসছে না, সেই কখন থেকে শুয়ে আছে, এপাশ ওপাশ করছে, তবুও ঘুম ধরা দিচ্ছে না দু চোখের পাতায়। অগত্যা বসে পড়ে। মায়ের থেকে ফোন এসেছে। কতবার কল করলো আসিফ আদনানের নাম্বারে, বারবার নট রিচেবল বলেছে। বিরক্ত আদ্রিতা সবেই বিছানা থেকে নামছে, তখনই সেখানে উপস্থিত হয় সিয়াম। আদৌ আপনার অসুস্থ, হাত পা কেটে গিয়েছে, কিন্তু ওষুধ লাগাতে চাচ্ছে না। তুমি একটু বলবে প্লিজ? আমি কি করে ভাইয়া, আমার কথা শুনবে না? আদৌ প্রচুর রক্ত পড়ছে, অনেকখানি কেটে গিয়েছে, ওষুধ না লাগালে ইনফেকশন হয়ে যাবে, হাঁটতে পারবে না। আদ্রিতা ঠোঁট কামড়ে কিছু একটা চিন্তা করে, তারপর বলে, কিন্তু আমার কথা শুনবে না তো? শুনবে, নিজ হাতে ওষুধ লাগিয়ে দেবে, তাই কিছু বলবে না। আদ্রিতা আমতা আমতা করতে থাকে। সিয়াম আরো অনেক কিছু বোঝায়, অতঃপর রাজি হয়। সিয়াম এইটুকু বুঝে যায় আদ্রিতার মনে আবরারের জন্য ভালোবাসা তৈরি হচ্ছে। এই নিরীহ মেয়েটা আবরার তাসনিমের প্রেমে পড়ে যাচ্ছে। ফার্স্ট এড বক্স নিয়ে আবরারের কক্ষপানে এগোয় আদ্রিতা। বুক কাঁপছে তার। এক মন বলছে আদ্রিতা যাস না, আর এক মন বলছে আদ্রিতা যা, তাড়াতাড়ি যা। কোন মনের কথা শুনবে দ্বিধাবোধে ভুগছে সে। আবরারের কক্ষের দরজা বন্ধ। আদ্রিতা কাঁপা কাঁপা হাতে টোকা দেয়। ভেতর থেকে ভেসে আসে আবরারের গম্ভীর কণ্ঠস্বর। শ্যাম, ডোন্ট ডিস্টার্ব। আদ্রিতা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়, কাঁপা কাঁপা স্বরে বলে, আমি। ধূপধাপ পায়ের আওয়াজ শোনা যায়, অতঃপর দরজা খুলে যায়। আবরারের মুখ পানে তাকানোর আগেই শক্ত হাতের অস্তিত্ব টের পায় নিজের হাতের ভাঁজে এবং নিজেকে কক্ষে আবিষ্কার করে। মূলত আবরার একটানে রুমের ভেতরে নিয়ে এসেছে আদ্রিতাকে। পরপরই দরজা বন্ধ করে। আবরার পুনরায় গিয়ে খাটে বসে। শার্ট খুলে ফেলেছে বিধায় স্পষ্ট দেখা যাচ্ছে ক্ষতগুলো, বেশ কয়েক জায়গায় চোট পেয়েছে। আদ্রিতা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে দুপা এগিয়ে যায়, হাতে ফার্স্ট এড বক্স দেখিয়ে বলে, আসলে ওষুধ লাগানোর প্রয়োজন আপনার। ভালোই তো ছিলাম আমি, কেন আসলে তুমি? বড্ড অসহায় শোনালো আবরারের কণ্ঠস্বর। মনে হলো পৃথিবীর সব থেকে দুঃখিত ব্যক্তি সে। বেশ অনেক দিন হলো আবরারকে দেখছে। বরাবরই গম্ভীর রক্তটা মুড মানুষটার। এমন করুণ স্বর বেশ অবাক করে আদ্রিতাকে। মনে মনে ভাবে, কিসে রয়েছে তার দুর্বলতা? কেন এত আকুল সে? কিসের টান?
পর মুহূর্তে হৃদয় জবাব দেয়, কোনোটা নেই। হয়তো ড্রিঙ্কস করেছে, তাই ভুলভাল করছে, ভুলভাল বকছে। তবে মনে একটু সাহস জাগে, যেহেতু কণ্ঠস্বর নরম, তার মানে মনটাও আপাতত ঠিকঠাক। এই মুহূর্তে ধমক খাওয়ার চান্স কম, তাই দুপা এগিয়ে আসে, ফার্স্ট এড বক্সখানা খাটের ওপরে রাখে, ওড়নার কোণা শক্ত করে চেপে ধরে জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়। অতঃপর ঋণঋণিয়ে বলে, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই চলে যাব। আপনাকে আর বেশি দিন সহ্য করতে হবে না আমায়। কোথাখানা বোধহয় ভালো লাগলো না আবরারের। মুহূর্তেই করুণ মুখশ্রী লালচে বর্ণ ধারণ করে, বেলায় একই পলবে সাদা অংশের রং বদলায়। শীতের সিজন, তারপরেও কক্ষে লো পাওয়ারের এসি চলছে, তবুও কপালে বিন্দু বিন্দু ঘামের কণা দেখা মিলছে। ঘন কালো আঁখি যুগল চোয়াল শক্ত হয়ে যায়, কটমট শব্দ হয়। হয়তো দাঁতের পর দাঁত রেখে চাপ প্রয়োগ করছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে বড় বড় পা ফেলে এগোয় আদ্রিতার পানে। আবরারকে এগোতে দেখে আদ্রিতা চমকায় এবং খাটে বসে পড়ে জড়সড় হয়ে। ভয়ার্থক দৃষ্টিতে তাকায়ও রাগান্বিত মুখ পানে, অসহায় মুখশ্রীতে স্পষ্ট ফুটিয়ে তোলার চেষ্টা করে। কি 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 যা বলেছি ভুল বলেছি, প্লিজ ক্ষমা করে দিন। কিন্তু মুখ ফুটে বলতে পারে না। আবরার আদ্রিতার সামনে দাঁড়িয়ে একটুখানি ঝুঁকে পড়ে, মুখের কাছে মুখ নিয়ে গাল চেপে ধরে শক্ত করে। ঠোঁট চাপ খেয়ে ফাঁকা হয়ে যায়, যেন এখনই চোয়াল ভেদ করে আঙুলগুলো মুখে ঢুকে পড়বে। ব্যথায় জর্জরিত আদ্রিতা আঁখি পলবে অশ্রুকণা জমে ওঠে। আমাকে পাগল বানিয়ে এখন পালানো হবে? আমি পালাতে দিব? যতদিন না আমার তৃষ্ণা মিটবে ততদিন কোথাও যাচ্ছ না তুমি। নিজের কথা শেষ করেই চোবাল ছেড়ে দেয়। আদ্রিতা নিজের গালে হাত বুলিয়ে নিঃশব্দে কেঁদে ওঠে। আবরার কপালে 2 আঙুলের বিচরণ করিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। কপালে বোধহয় চোট পেল, গড়গড় করে রক্ত বেরোতে শুরু করে ক্ষতস্থান থেকে। আদ্রিতার কান্নার শব্দেও বিরক্ত হয়, মৃদুস্বরে ধমক দিয়ে বলে ওঠে, স্টপ ইউর ফাকিং ক্রাই, আই হেট দিস। আদ্রিতা চমকায়, মুহূর্তেই কান্না থেমে যায়। 2 হাতে চোখের পানি মুছে ফেলে, মনে মনে বিড়বিড় করে বলে, শালা খচ্চর, আমাকে মেরেছিস, আমি কাঁদছি, তাতে তোর বাপের কি? তুই ঘৃণা করলে আমার কি, নাচবো আমি? শালা হনুমান। আবরার এদিক ওদিক পায়চারি করে খানিকক্ষণ, তারপর আদ্রিতার পাশে এসে বসে। আরেক দফা চমকায় আদ্রিতা, একটু সরে বসতে চায়। আবরার কোমর পেঁচিয়ে ধরে, অতঃপর অপর হাতে ওড়না টেনে ফেলে দেয় ফ্লোরে। কপাল কুঁচকে বলে, আমার সামনে আসলে এসব ভাল যেন না দেখি। আদ্রিতা মাথা নিচু করে ফেলে, কিছু বলবে বলবে সিদ্ধান্ত নেয়। তখনই গলার একটু নিচে ভেজা ওষ্ঠের বিচরণ টের পায়, খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণ অনুভব করে। ভূমিকম্পে ন্যায় কেঁপে ওঠে আদ্রিতার সর্বাঙ্গ, মৃদুস্বরে গুনিয়ে ওঠে। আবরার বেশি সময় নেয় না, নরম স্থানে দাঁত বসিয়ে মাথা তোলে। মৌমাছির চাক থেকে যেন মধু খেলো, তেমন ভাবেই জিভ দ্বারা ওষ্ঠ চেটে নেয়। ব্যাপারখানা দেখে নেয় আদ্রিতা, লজ্জায় কান দুটো গরম হয়ে ওঠে, চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ওষুধ লাগাতে এসেছো? শান্তস্বরে প্রশ্ন করে আবরার, জবাব দিতে পারে না লজ্জিত রমণী। এখনো ঠিকঠাক স্বরে শ্বাস টানতে পারেনি, স্বাভাবিকের তুলনায় নিঃশ্বাস একটু জোরেই বইছে। আবরার পুনরায় বলে ওঠে, এভাবে অটিস্টিক এর মতো বিহেভিয়ার করলে খেয়ে ইন্টিমেট হতে ইচ্ছে করবে। দ্বিতীয়বার ফিলিংস জাগলে ট্রাস্ট মি, খেয়ে ফেলবো। চটজলদি চোখ খুলে আদ্রিতা, বড্ড তাড়াহুড়োয় আশেপাশে ফার্স্ট এড বক্সটা খোঁজ করে এবং পেয়েও যায় আবরারের পাশে। সেই দিকে ইশারা করে বলে, ওইটা লাগবে। আবরার রক্তমাখা হাতে বক্সটি এগিয়ে দেয়, শক্তপোক্ত হাতখানা নিচের নরম হাত দ্বারা ছুঁয়ে দেয়, মূলত দেখার প্রয়াস চালায় ঠিক কতটা কেটেছে। বিচলিত হয়ে বলে, ইস, অনেকটা কেটেছে, এখনো রক্ত পড়ছে। আল্লাহ, আমি কি করব এখন?
ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। আবরার শুধু ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে। বিচলিত হতে দেখেও শান্ত স্বরে বলে, না। আদ্রিতা এরকম গভীর ক্ষত বহুবার হয়েছে আমার, এবং সেরেও গিয়েছে। আমার জন্য এটা নর্মাল। প্লিজ ভয় পেও না। আদ্রিতার সময় নষ্ট না করে চটজলদি ফার্স্ট এড বক্স খুলে প্রয়োজনীয় সামগ্রী বের করে নেয় এবং দক্ষ হাতে ওষুধ লাগাতে থাকে। আশ্চর্যজনক ব্যাপার হলো আবরার একটুও শব্দ করে না, চুপচাপ বসে থাকে। আদ্রিতা বিড়বিড় করে আওড়ায়, এটা মানুষ নাকি পাথর? আল্লাহ হচ্ছে কার পাল্লায় ফেললো? তখনই অ্যানি উপস্থিত হয় সেখানে, মুখে সাদা রঙের ব্যান্ডেলের ডিব্বা। আদ্রিতার পায়ের নিকট ডিব্বা নামিয়ে মিউ মিউ করে আওয়াজ তোলে। আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নিচু হয়ে কোলে তুলে নেয় অ্যানিকে, ঠোঁট দাবিয়ে চুমু খায় কয়েকবার। আদরের স্বরে বলে, আমার সোনা মোনা, ভালোবাসি তোকে। পরপরই নামিয়ে দেয় খাটের উপর। অ্যানি ভদ্র বাচ্চার মতো চুপচাপ বসে পড়ে, গম্ভীর মনোযোগে আবরারকে দেখতে থাকে, যেন মনে মনে বলছে, তুমি একটু কোলে নাও আমায়, চুমু খাও আমার গায়ে, ভালোবাসি বলো। আতিয়া বেগম নিজের পুরানো ডায়েরিখানা খুলে বসে। সেখানে লেখা রয়েছে জানা অজানা অনেক তথ্য। ছোটবেলা থেকেই ডায়েরি লিখতে ভীষণ ভালোবাসতেন তিনি। স্কুল কলেজ থেকে শুরু করে পরিবারের কেউ কিছু বললেও যত্ন করে লিখে রাখতেন 256 পৃষ্ঠার এই ডায়েরিখানায়। কলেজ লাইফের প্রথম দিন, নতুন কলেজে পা রাখার পরেই মনে ধরেছিল এক মানুষকে। সে ওই কলেজে পড়তো না, তবে তাকে মাঝে মধ্যেই দেখা যেত কলেজের আশেপাশে। কিছুদিন যাওয়ার পরে পছন্দের মানুষটি প্রপোজ করেছিল আতিয়াকে। সেই দিনটা ছিল আতিয়ার জীবনের শ্রেষ্ঠ দিন। পছন্দের মানুষের থেকে প্রেমের প্রস্তাব পাওয়াটা চারটিখানি কথা নয়। তারপর তাদের প্রণয় হলো। কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, রাত জেগে ফিসফিস করে ফোনে কথা বলা, আরও কত মধুর স্মৃতি। হঠাৎ একদিন সকালে আতিয়া জানতে পারল তার বিয়ে ঠিক হয়েছে এবং আজকেই বিয়ে। বাধ্য হয়েই মনের মধ্যে আরেকজনকে রেখে আরেকজনকে বিয়ে করতে হলো। বছর ঘুরতে না ঘুরতেই জন্ম নিল আবরার। জন্মের 2 দিন পর্যন্ত কান্না করেনি সে। ডাক্তার, নার্স সহ চৌধুরী বাড়ির সকল সদস্য পাগল হয়ে যাচ্ছিল। সব থেকে বেশি পাগল হয়েছিল আবরারের বাবা। ছেলের চিন্তায় 2 দিন পর্যন্ত মুখে কিচ্ছুটি তোলেনি। সেই আবরার ধীরে ধীরে বড় হতে লাগলো বাবার ছায়াতলে। কোনো একটা কারণে অবুঝ শিশু বাবা ছাড়া আর কারো কোলেই ঠিকঠাক থাকতো না, মায়ের বুকে দুধ খেত না। এতে আতিয়ার কোনো ভাবান্তর ছিল না, কখনোই জোর করেনি দুধ খাওয়ানোর জন্য। 7 মাস বয়সে আবরার প্রথম কথা বলতে শেখে। তার প্রথম ডাকটাই ছিল বাবা। ধীরে ধীরে আতিয়ার অনুশোচনা হতে লাগলো। ছেলের মুখে মা ডাক শোনার জন্য হৃদয় বিচলিত হয়ে ওঠে। হামাগুড়ি দিয়ে যখন বাবাকে জড়িয়ে ধরতো, তখন আতিয়ারও ইচ্ছে করতো তার কোলেও যদি আসতো। তখন থেকেই ছেলের প্রতি যত্নশীল হয় সে। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ছেলের সঙ্গে কথা বলতো, আদরে বাক্য আওড়াতো, মা বলে ডাকা শেখাতো এবং 14 মাস বয়সে এসে মা বলেও ডাকতে শুরু করে। আর তখনই প্রেম এমন একটি অনুভূতি যা শব্দের চেয়েও গভীর। একে অনুভব করা যায়, কিন্তু পুরোপুরি প্রকাশ করা কঠিন। তুমি যখন পাশে থাকো, পৃথিবী যেন থমকে যায়, আর আমি শুধু তোমার দিকেই তাকিয়ে থাকি। তোমার হাসি আমার পৃথিবী আলোকিত করে, আর তোমার হাতের স্পর্শ যেন আমার সারা জীবনটাই পূর্ণ করে দেয়। তোমার চোখের মধ্যেও এক ধরনের শান্তি আছে, যেন সময় থেমে যায়। তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত যেন এক জীবনের চেয়ে সুন্দর অধ্যায়। যখন তুমি পাশে থাকো, তখন মনে হয় পৃথিবীটা শুধুই আমাদের। তুমি শুধু আমার জন্য নয়, বরং আমাদের জীবনের সব কিছু। তোমার হাসি, তোমার স্পর্শ, এসব যেন আমার হৃদয়ের গভীরে কোনো চিন্তার গান গাইছে। বিয়ে পর থেকে আতিয়া এবং তার স্বামীর সম্পর্ক বিছানাতেই সীমাবদ্ধ ছিল। রফিকুল চৌধুরী কখনো ভালোবেসে আতিয়ার মন মানানোর চেষ্টা করেনি। আতিয়াও কখনো ভালোবাসার দাবি নিয়ে সামনে দাঁড়ায়নি, বরং মাঝে মধ্যে 2-1টা কথা বলতে আসলে হ্যাঁ হুঁ বলে এড়িয়ে যেত। আবরারের যখন 3 বছর বয়স,
তখন রফিকুল একগুচ্ছ লাল গোলাপ নিয়ে আতিয়ার সামনে দাঁড়িয়েছিল, বলেছিল প্রেমমূলক বাক্য। সেদিন আতিয়া উপলব্ধি করে এই মানুষটা তার স্বামী। এই মানুষটাকে অবহেলা করা যাবে না। তার সন্তানের জন্য হলেও তাদের হাসি খুশি থাকতে হবে। তারপর থেকে তাদের সংসার সুন্দর হতে শুরু করে। আবরারের 4 বছর বয়সে আরিফ বর্ষা আসে আতিয়ার শ্বশুর বাড়িতে। তাদের তখন সবে সবে বিয়ে হয়েছে। পুরানো প্রেমিককে দেখে আতিয়ার কলিজা কেঁপে উঠেছিল। পুনরায় প্রেম মস্তিষ্কে ভয়ঙ্কর পীড়া দিচ্ছিল। সর্বক্ষণ ভাবতে থাকতো, এই বুঝি তার সংসারটা ভাঙল, এই বুঝি আরিফ সবাইকে বলে দিল। কোনো রকমে পালিয়ে এসেছিল ওনাদের সামনে থেকে। পরে জানতে পারলো আরিফ হচ্ছে আবরারের দাদার ঘনিষ্ঠ বন্ধু ছেলে, এবং তারপর থেকে ওনাদের আসা যাওয়া লেগেই থাকতো। মাঝে মধ্যে আরিফের সাথে চোখাচোখি হয়ে যায় আতিয়ার। নীরবে দৃষ্টি ফিরিয়ে চলে আসে। এভাবে আরো কিছু বছর চলে যায়। আবরারের 8 বছর চলে, আর অহনার সবে জন্ম হলো। ছোট্ট অহনাকে কোলে নিয়ে ডাইনিং রুমে বসেছিল আতিয়া। তখনই আরিফ চলে আসে সেখানে। আশেপাশে কেউ ছিল না বিধায় আরিফ আতিয়ার পাশে বসে, হাত এগিয়ে কোলে তুলে নেয় অহনাকে। মৃদু হেসে বলেছিল, তুমি কি পারলে আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? আতিয়া জবাব দিতে পারে না, মাথা নিচু করে বসেছিল। আরিফ পুনরায় বলে, তুমি চাইলে এখনো আমি তোমার গ্রহণ করতে রাজি। যাবে আমার পথ সাথে? এই কথাটুকু শুনে ফেলে রফিকুল। তার কোলে ছিল আবরার। ছোট ছোট দুটো বাচ্চা ছেড়ে আতিয়া চলে গেলে রফিকুল কি করবে? কিভাবে মানুষ করবে দুটো শিশুকে? আর নিজেই বা কি করে থাকবে আতিয়াকে ছেড়ে? একটু বেশি ভালোবেসেছে কিনা? আবরার তখন অত শত বোঝে না, এবং এইটুকু বুঝতে পেরেছিল ওই আঙ্কেলটা তার মাকে নিয়ে যেতে চাচ্ছে, আর এটা শুনে বাবা কষ্ট পাচ্ছে। পরের দিনই স্ট্রোক করে রফিকুল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় পায় না, তার আগেই দুনিয়া ত্যাগ করে। আবরার বুঝে যায় মা এবং আঙ্কেলের জন্যই বাবা চলে গেল। সেই থেকে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ, তার ভীষণ খারাপ। মাকে মা বলে ডাকতে ইচ্ছে করে না। মায়ের মুখটা দেখলে বাবার ঘুমন্ত মুখশ্রীর কথা মনে পড়ে। বুকের পাশের ক্ষতটা বেশ গভীর, চাকু ঢুকেছিল বোধহয়। বাপাশে অবস্থিত কয়লার 1 ইঞ্চি উপরে হয়েছে ক্ষতখানা। আদ্রিতা কপাল কুচকায়, আলতো হাতে ক্ষতস্থানে তুলো দিয়ে আহত স্বরে বলে, আপনি কি মাফিয়া নাকি মাস্তান? এভাবে মারলো কেন আপনাকে? ইস, মায়া দয়া কিছুই নেই তাদের। অবশ্য আপনারও নেই। আবরারের নজর ছিল আদ্রিতার বক্ষদেশের পানে। সাদা রঙের টি শার্টের গলাখানা একটু বেশিই বড়। ঝুঁকে ওষুধ লাগিয়ে দেওয়ার ফলে স্পষ্ট দেখা যাচ্ছে অনেক কিছু, যা দেখতে বেশ ভালো লাগছে আবরারের। ইচ্ছে করছে গভীরভাবে ছুঁয়ে দিতে, মুখ ডুবিয়ে চুমু খেতে, দিন দুনিয়া ভুলে আদ্রিতার মাঝে ডুবে যেতে, কিন্তু পারছে না। বেয়াদব দুষ্টু অ্যানি হাঁ করে তাকিয়ে আছে, যেন আদ্রিতাকে ছুঁলে এসে কামড় দিবে। দায়িত্ববান বডিগার্ড আবরারের থেকে জবাব না পেয়ে আদ্রিতা তার মুখ পানে তাকায়। মুহূর্তে চমকে ওঠে। আবরারের নজর খেয়াল করে টেনে নেয় টি শার্টের গলা। এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে শুকনো ঢোক গিলে আবরার বিরক্ত হয়। ডান হাতে কপাল কুঁচকে গম্ভীর স্বরে বলে, কৈফিয়ত দিতে হবে তোমায়। আদ্রিতা অনবরত মাথা নাড়ায়। মানে মানে জবাব দিতে হবে না। পরপরেই মাথা নিচু করে মুখ বাঁকায়। নিজ কাজে মনোযোগ দিয়ে বিড়বিড় করে বলে, শালা হনুমান, লুচ্চা, দৃষ্টি ঠিক করতে পারিস না? মেয়ে দেখলেই তাকে দেখতে ইচ্ছে করবে? বেয়াদব! আর কৈফিয়ত চাইছি তোর কাছে? শুধু জিজ্ঞেস করেছি, জবাব দিলে দিবি, না দিলে নাই। খটেশের মতো ধমকাবি কেন? গুন্ডা কোথাকার! তোর কপালে। বাকিটুকু শেষ করার আগেই আবরার 2 হাতে চাপড়ে ধরে আদ্রিতাকে ফেলে দেয় বিছানায়। এক হাত টি শার্টের ফাঁকে ঢুকিয়ে দেয় এবং আদ্রিতার ওষ্ঠদয়ের ভাঁজে নিজের ওষ্ঠদয় মিলিয়ে দেয়। শক্তপোক্ত হাতে বিচরণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে অস্ত্রের সংঘর্ষ। হতদম্ব আদ্রিতা বক্ষদেশের পীড়ায় মৃদু স্বরে ঘুমিয়ে ওঠে।
এটাই বুঝি বেসামাল আবরারের বেপরোয়া হৃদয়ে ঝড় তুলল। এক মুহূর্তের জন্য ছেড়ে দেয় আদ্রিতার ওষ্ঠ। মাথা তুলে তাকায় গোলাপি মায়াবী মুখ পানে। জোরে জোরে শ্বাস টানছে রমণী, যেন এতক্ষণ চাপা পড়েছিল বালিশের তলায়। শ্বাস নিতে পারেনি। আবরার ঠোঁট কামড়ে ভুল কুচকায়, ছেড়ে দেয় আদ্রিতার হাত। পাশ ফিরে তাকায় অ্যানির পানে। সে গোল গোল নয়নে তাকিয়ে আছে, যেন বোঝার চেষ্টা চালাচ্ছে এরা দুজন ঠিক কি করছে। আবরার উঠে বসে, অতঃপর হাতখানা এখনো রয়েছে আদ্রিতার টি শার্টের ফাঁকে। সেটা সরানোর চেষ্টা চালাচ্ছে আদ্রিতা, তবে ব্যর্থ। এনে বাবা মাম রোমান্স করব, চাচ্চুর কাছে যাও। অ্যানি কি বুঝলো কে জানে, মিউ মিউ আওয়াজ তুলে লেজ গুটিয়ে চলে যায়। আদ্রিতা আশ্চর্য নয়নে তাকিয়ে থাকে। ভালোবাসা দিয়ে বড় করলো আদ্রিতা, আর এখন কথা শুনে আবরারের। এটা কি অন্যায় নয়? অ্যানি চোখের আড়াল হতেই আবরার পুনরায় দৃষ্টি দেয় আদ্রিতার পানে। তুমি ভীষণ হট অ্যান্ড সফট, ধরলে ছাড়তে ইচ্ছে করে না, কামড়ে খেয়ে নিতে মন চায়। আদ্রিতা শুকনো ঢোকিলে আবরারের লাল লাল নয়ন জোড়ার পানে তাকিয়ে মিনমিন স্বরে বলে, প্লিজ ছেড়ে দিন, আমি আমি হিসাবের জন্য প্রস্তুত নই প্রিয়। বাকিটুকু আবরার শোনে না, বরং টি শার্ট টেনে ওপরে তুলে নাক ডুবিয়ে দেয় আদ্রিতার নরম তুলতুলে উদরে। পুনরায় দুটি হাত বিচরণ ঘটায় বক্ষ দেশে এবং বেপরোয়া ভঙ্গিমায় চুমুকে থাকে। দেশেহারা আদ্রিতা আবরারের রূপ দেখে কেঁদে ওঠে উচ্চস্বরে। থমকায় আবরার, মাথা তুলে তাকায় আদ্রিতার মুখ পানে। বিরক্ত ভঙ্গিমায় কপাল কুঁচকায় এবং ধমকের স্বরে বলে, স্টপ ইওর ফাকিং ক্রাই। কিন্তু আবরারের ধমকে কাজ হয় না। আদ্রিতা তার কান্না থামায় না, বরং একটুখানি বেড়ে যায়। অধৈর্য আবরারের কান্না দেখার সময় নেই, তাই টেনে টেনে টি শার্ট আবার ওপরে তোলে। স্পর্শকাতর জায়গায় মুখ ডুবিয়ে হাঁচকি স্বরে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ, প্লিজ সহ্য করে নাও, মরে যাচ্ছি আমি। আদ্রিতা কান্না থামায়, কিছু একটা ভেবে শান্ত হয়ে আবরারের চুলগুলো মুঠো করে ধরে। সময় গড়ায়, অদ্ভুত শব্দ বেরিয়ে আসছে আদ্রিতার ঠোঁটের ফাঁক দিয়ে। আবরার পুনরায় বলে, ডিস্টার্ব করে না জান। আবরার আখি পল্লব বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপর আদ্রিতাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে। ফ্লোরে পড়ে থাকা টি শার্টখানা তুলে গায়ে জড়াতে জড়াতে দরজার পানে এগোয়। এখানে সিয়াম লাগাতার ডেকে যাচ্ছে, যেন সুইজারল্যান্ডে ঘূর্ণিঝড় বয়ে আসছে, যে কোনো মুহূর্তে সব ভেঙে গুড়িয়ে দেবে। আবরার দরজা খোলে। সিয়াম হাঁপাতে হাঁপাতে বলে, আবরার কোনি। বাকিটা শেষ করার আগেই আবরার সিয়ামের হাতে থাকা ফোনখানা কেড়ে নিয়ে ফোনের স্ক্রিনে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে গম্ভীর মনোযোগে। অতঃপর ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে বোধহয়, কিন্তু ওই গোমরা মুখে সেই হাসিখানা ফুটে ওঠে না। সিয়াম আঙুল মুখে পুরে গোল গোল নয়নে আবরারকে দেখছে। ভাবসাব ভালো ঠেকছে না। নিশ্চয়ই এমন শকিং নিউজ দেখেও শখ খেলো না, বরং ধুরুমন্ধ মনে নতুন কোনো ফন্দি এঁটে ফেলেছে। এই ছেলেটার মাথা আল্লাহ কোন মাটি দিয়ে তৈরি করছে সিয়াম ভেবে পায় না। এই মুহূর্তে তার আবরার তাসনিমকে নিয়ে একখানা কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে। আব্বা আমার বড় শেয়ানা, করে না কারো পরোয়া, দেখতে হিরোর মতো, খালি রাগটা একটু কম হতো, আব্বার সঙ্গে আমারে আমি দিয়ে দিতাম বিয়া। নিজের কবিতার লাইন শুনে নিজেই বিরক্ত হয় সিয়াম। বিড়বিড় করে বলে, শালা কবিতার ক বুঝিস তুই? আবুল তাবুল লাইন মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে সেটাই পাবলিকলি শোনাস। কবে জানি জুতোর বাড়ি খাবি তুই। সিয়ামের বিড়বিড় করার মাঝেই আবরার বলে ওঠে, সিয়াম ইমিডিয়েটলি টিকিট বুক কর, কাম ফাস্ট। কিন্তু কেন? মা আর দাদি তো টিকিট আগে থেকেই বুক করে রেখেছেন। দুই ভুরু আড়াআড়ি ভাবে কুচকে সিয়ামের পানে তাকায় আবরার। এই দৃষ্টির ভাষা সিয়ামের মুখস্থ, মানে জিজ্ঞাসা করছে, কি বললি তুই?
সিয়াম মুখ বাঁকিয়ে বলে, মা বলে ডাকতে বলেছিলে আদ্রিতাকে? তাহলে তো আন্টি তো দাদিই হলো। আবরার বাঁ হাতে কপাল চুলকায়। পরপরই সেই হাতখানা রাখে সিয়ামের কাঁধে, দুবার ছোট ছোট থাপ্পড় দিয়ে বলে, গুড জব। এভাবে চলতে থাকলে বেস্ট বলদের অ্যাওয়ার্ড পেয়ে যাবি কনফার্ম। আর হ্যাঁ, তোর মার দাদির টিকিট ক্যান্সেল করে দে। বলেই পুনরায় কক্ষে ঢুকে পড়ে আবরার। আদ্রিতা বিছানায় গোল হয়ে বসে আছে, কোলের মাঝখানে অ্যানি। সে পরম শান্তিতে ঘুমাচ্ছে। তার মাথায় আদ্রিতার ডান হাত, একটু পরপর হাত ওপর নিচ করে আদর করে দিচ্ছে। সিয়াম এবং আবরারের কথোপকথন কিছুটা শুনেছে সে। এবার মাথার মধ্যে একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, লোকটা কোথায় যাবে, কেন যাবে, কি সমস্যা তার, সত্যি কি মাফিয়া সে? বুকের ভেতরটা কেঁপে ওঠে আদ্রিতার। ক্ষণিকের মায়া বলতেও একটা শব্দ রয়েছে। অল্প পরিচয়ে কিছু মানুষের শূন্যতা ভীষণ বাজেভাবে পোড়াতে পারে। অল্প পরিচয়ে কিছু মানুষের প্রতি মায়া সৃষ্টি হয়। এই যে আদ্রিতা প্রতি মুহূর্তে অনুভব করছে, আবরা নামের ভয়ঙ্কর পুরুষটির জন্য আদ্রিতার হৃদয়ে গভীর জায়গা সৃষ্টি হয়ে গিয়েছে। জানে আবরার ভয়ঙ্কর, তবুও তার সঙ্গ পেতে ভালো লাগে। লোকটা আশেপাশে থাকলে ভালো লাগে, দূরে গেলে পাজি মনখানা লোকটার চিন্তায় বিভোর থাকে। আবরার কাবার্ড খুলে কতগুলো শার্ট, টি শার্ট আর জিন্স বের করে খাটের উপর রাখে। তারপর একটা লাগেজ এনে সেটাও খাটের উপর রাখে এবং ব্যস্ত হাতে জামা কাপড়গুলো লাগেজে পড়তে থাকে। আদ্রিতার মনের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মনের কথা চেপে রাখতে না পেরে বলে ওঠে, কোথায় যাচ্ছেন আপনি? হাত থামে আবরারের, তাকায় আদ্রিতার পানে। আদ্রিতা তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায় দুজনের। মুহূর্তেই দৃষ্টি নামায় আদ্রিতা। এই লোকটার লাল লাল চোখের পানে তাকালে কলিজা শুকিয়ে যায় আদ্রিতার। কিছু একটা রয়েছে লোকটার দৃষ্টিতে। আবরার জবাব না দিয়ে পুনরায় জামা কাপড় গোছাতে শুরু করে। বিরক্ত হয় আদ্রিতা, বিড়বিড় করে আওড়ায়, শয়তান হাতি, মুখে যেন কুলু পেড়ে রেখেছে, বলি গন্ডার, দুই একটা কথা বলে কি তোর জাত যাবে? আশ্চর্য, ইচ্ছে করে গলা চেপে আদমরা করে ফেলতে। আদ্রিতার বিড়বিড় করে আওড়ানো বাক্যগুলো বোধহয় শুনে ফেলল আবরার। গম্ভীর স্বরে বলে, চলে যাচ্ছি, ফিরবো তাড়াতাড়ি। ফট করে আদ্রিতা বলে ওঠে, কত তাড়াতাড়ি? আবরার ঠোঁট বাঁকায়, সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতে কপাল চুলকায়। ওয়েট এ মিনিট বলেই কক্ষ ছেড়ে বের হয়। আদ্রিতা ভেঙচি কাটে, এই হাঁদারাম আবার কই গেল? আবরার আতিয়ার কক্ষের সামনে গিয়ে থামে। দ্বিধাবোধ কাটিয়ে দরজায় টোকা দেয় দুবার। তৃতীয়বার টোকা দিতেই দরজা খুলে যায়। আতিয়া বেগম সবেই শুচ্ছিল ঘুমানোর উদ্দেশ্যে। দরজা খুলে ছেলেকে দেখতে পেয়ে বেশ অবাক হয়। কিছু বলবি আবরার? আবরার আতিয়াকে পাশ কাটিয়ে কক্ষে ঢুকে পড়ে। খাটের এক কোণায় বসে মাথা নিচু করে এবং গম্ভীর স্বরে বলে, আমি সিঙ্গাপুর যাচ্ছি, কিছুদিন পরে ফিরব। আপনি আদ্রিতাকে নিয়ে অহনার বাড়িতে থেকে আসুন এই কয়টা দিন, যান। আতিয়া কপাল কুচকায়। মা কি করলো না করলো এসবে কখনোই মাথা ব্যথা ছিল না তার। কখনোই মাকে জানায়নি কোথায় যাচ্ছে না যাচ্ছে। তবে আজকে কি হলো? আতিয়াকে চুপ থাকতে দেখে আবরার পুনরায় বলে, আই মিন লাভ উইথ আদ্রিতা। আমি তার সঙ্গে থাকতে চাই, সো তাকে নিয়ে বাংলাদেশে যাওয়ার চিন্তা করবেন না। টিকিট ক্যান্সেল করে দিয়েছি আমি। বলেই চলে যায়। যেভাবে হুট করে আসলো ঠিক সেভাবেই চলে যায়। আতিয়ার আঁখি পল্লবে অশ্রু জমে। তার ছেলে কথা বলল তার সাথে, ভালো করে কথা বলল, কোনো রাগারাগি করলো না এবং অকপটে স্বীকার করে নিল আদ্রিতাকে ভালোবাসে। এই দিনটাও বুঝি দেখার ছিল। ভোরের আলো ফুটেছে বোধহয়। সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত এই ছোট্ট বাড়িখানা খলমল করছে।
দিনের আলোয় মতোই উজ্জ্বল। আদ্রিতা ডাইনিং রুমের সোফায় বসে আছে, কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য অপেক্ষা করছে সে। আবরার তাসনিন রেডি হচ্ছে, এক্ষুনি বের হবে কক্ষ থেকে, হিরো হিরো লুক নিয়ে চলে যাবে। তখন আবরারের পিছু পিছু এসেছিল আদ্রিতা। আতিয়াকে বলা কথাগুলো সে শুনে ফেলেছে। আবরার তাকে ভালোবাসে, এই একটা কথা সারা শরীরে কাঁপন সৃষ্টি করছে। লোকটা কি সত্যি বলল? তখন থেকে এটাই ভেবে চলেছে আদ্রিতা। আবরার কক্ষ থেকে বের হয়, পরনে কালো রঙের জিন্স, কালো শার্ট, কালো শু, হাতে ইয়া বড় লাগেজ, কানে অ্যাপেলের লোগোওয়ালা ফোন। ব্যস্ত ভঙ্গিমায় কারোর সাথে ইংরেজিতে কথা বলছে, বড়ই রেগে আছে মনে হচ্ছে। আদ্রিতাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় আদ্রিতা দাঁড়িয়ে পড়ে, করুণ স্বরে বলে, চলে যাচ্ছেন আবরার তাসনিন? থেমে যায় আবরার, কান থেকে ফোন নামিয়ে পকেটে রাখে, লাগেজের হাতল ছেড়ে দুপা এগিয়ে আসে, ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে, ডান হাত বাড়িয়ে চেপে ধরে আদ্রিতার অস্ত্র, হাসকি স্বরে বলে, যাচ্ছি চলে, তবে ফিরবো দ্রুতই। তোমার ছোট্ট দেহখানা ব্যথায় জর্জরিত করতে আমাকে যে ফিরতেই হবে। আঁখি বলো বন্ধ করে নেয় আদ্রিতা, আবরারের হাতের ওপর হাত রেখে বিড়বিড় করে বলে, আর কতবার বলবো মুখ খুলবেন না? আপনার মুখের এক একটা কথা আমার হৃদয় কাঁপিয়ে তোলে। আবরার হাসলো বোধহয় একটু, ফিসফিস করে বলে, শুধু হৃদয় নয়, আরো অনেক কিছু কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার তাসনিন। তখনই পেছন থেকে সিয়াম বলে, কাপাকাপি পরে হবে, আগে দৌড়া, প্লেন ধরতে হবে। উড়ে চলে গেল। আবরার দাঁতে দাঁত চেপে তাকায় সিয়ামের পানে, কঠিন কিছু গালি আউড়ে বলে, তোকে সিঙ্গাপুরের মাটিতে পুঁতে রেখে আসবো, আই সোয়ার।